আরে বন্ধুরা, গ্যাচিয়াকুটার নতুন এপিসোড নিয়ে আপনাদের স্বাগত। এপিসোডের শুরুতেই আমরা হেডকোয়ার্টার্সের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে সবাই খাওয়া দাওয়া আর মজা করছে। জ্যাঙ্কা ভেতরে এসে রিওর কাছে জানতে চায় এখানে কি হচ্ছে। রিও জানায় এটা গ্রাউন্ডে নতুন আসা ফিউডোর জন্য ওয়েলকাম টু দ্য গ্রাউন্ড পার্টি। জ্যাঙ্কা বলে তার মনে হয় বেশিরভাগ মানুষ শুধু খাওয়ার জন্যই এখানে এসেছে, কিন্তু ফিউডো কোথায়? তখন সে দেখে ফিউডো মাথা নিচু করে বসে আছে। সে বলে যার জন্য পার্টি সেই ব্যক্তিই খুশি নয়। রিও জানায় গতকাল তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট তাকে ধোঁকা দিয়েছে, আর এই কারণে সে খুব বিরক্ত। জ্যাঙ্কা জিজ্ঞেস করে, আচ্ছা, কালকের কথা বলতে গিয়ে মনে পড়ল তুমি নাকি একটি খুব অদ্ভুত ট্র্যাশ বিস্ট পেয়েছিলে, তাই না? রিও বলে, হ্যাঁ, এটা খুবই অদ্ভুত ছিল, কারণ তার কোনো অ্যানিমা ছিল না, বরং একটি অবজেক্ট ছিল একটি অবজেক্ট যার মধ্যে শক্তি ছিল। তাহলে কি আমরা তাকেও ভাইটাল ইনস্ট্রুমেন্ট বলবো? এসব দেখে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানি না তার সম্পর্কে কি করা উচিত, তাই ভাবলাম এটা বড়দের উপর ছেড়ে দিই। ইঞ্জিল আর সেকেন্ড বলেছেন তারা এই বিষয়ে মনোযোগ দিচ্ছেন না। এদিকে ফিউডো হতাশ হয়ে বসে আছে। তখন ক্রিস ফেবিয়ন নামের একজন মানুষ আসে। ইনি একজন সাপোর্টার, যিনি ফিউডোর সাথে আগেই দেখা করেছিলেন এবং যার হাতের গ্রিপ খুবই শক্তিশালী ছিল। ক্রিস বলে, কাল তুমি খুব দারুণ কাজ করেছ। ফিউডো বলে, আমি কিছুই করিনি। তখন ক্রিস মনে করিয়ে দেয় যে কাল তুমি চশমা পরা সেই লোকটির জীবন বাঁচিয়েছিলে, তাই না? ফিউডোর সেটা মনে পড়ে, কিন্তু তার সাথে এটাও মনে পড়ে যে সে কিভাবে তার শক্তি ব্যবহার করতে পারেনি তাকে বাঁচানোর জন্য। সে বলে, শেষ পর্যন্ত তোমাকেই আর রিওকেই আমাকে বাঁচাতে হলো, আমি কিছুই করতে পারিনি। এটা সেই আগের মতোই, যখন সে রেগে গিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ত এবং তাদের ক্ষতি করত, কিন্তু শেষ পর্যন্ত রিক্টই সেই ট্র্যাশ বিস্টকে মারতে পেরেছিল। ফিউডোর কোনো শক্তি নেই, আর শক্তি ছাড়া কোনো ট্র্যাশ বিস্টকে মারা যায় না। তাই সে এখানে নিজের একটি অবজেক্টের যত্ন নিচ্ছে, যাতে শেষ পর্যন্ত সে একজন গিভার হতে পারে। তবে সে একজন সাপোর্টারই থাকবে, যাতে সে মানুষকে দেখাতে পারে যে সেও কোনো অংশে কম নয়, আর এর জন্য সে খুব পরিশ্রম করছে। ক্রিস তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে আসার আগে তোমার জীবন কেমন ছিল এবং তুমি কি করতে চেয়েছিলে? আমার মনে হয় সেটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। শুধু সেই জিনিসটা নিয়ে ভাবো এবং নিজের উপর বিশ্বাস রাখো। তুমি গ্রাউন্ডে চলে এসেছ, কিন্তু এখনও তো বেঁচে আছো, তাই তুমি কিছু না কিছু তো করতে পারো। এই কথাগুলো শুনে ফিউডো একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। তখনই ইঞ্জিল সেখানে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কিছু খেয়েছ কি না? রিও জানায়, না, সে তখন থেকে এখানে বসে আছে, কিছুই খায়নি। সে বলে, এই পার্টি তোমার জন্য রাখা হয়েছে, কিন্তু এটা ভেবো না যে ওরা তোমার জন্য খাওয়া ছেড়ে দেবে, সব খাবার খেয়ে ফেলবে। ক্রিসও বলে, চলো তাহলে ফিউডো, আমাদের সাথে চলো, আমরা খেতে যাই। সবাই যখন তাদের ডাকে, তখন আমাদের দেখানো হয় যে কিভাবে ফিউডোর এখানে এমন কিছু মানুষ মিলেছে যারা তার যত্ন নেয়। ফিউডো তাদের সাথে যেতে রাজি হয়। এই সময় গান বাজতে শুরু করে। গোব নামের একজন আসে। ইঞ্জিল জানায়, এই লোকটা এমন যে কারো সম্পর্কে ভাবে না এবং যা করতে চায় তাই করে। তখন সে একটি স্প্রে ক্যান তুলে স্প্রে করা শুরু করে, দেয়ালচিত্র তৈরি করে। যদিও লোকেরা পাশ থেকে বলে, এটা করো না, আমরা খাচ্ছি, দুর্গন্ধ আসছে, কিন্তু সে থামে না। অন্য একটি দৃশ্যে সেই লোকটিকে দেখানো হয় যে সেই রেডারটিকে ধরে রেখেছিল। এই রেডারকে খুব খারাপভাবে মারধর করা হয়েছে। সে বলে, আমি সব বলে দিয়েছি, প্লিজ আমাকে যেতে দিন। এই লোকটি খুব নৃশংস, সে তার নখ দিয়ে রেডারটির মুখ কেটে দেয়। সে বলে, আচ্ছা ঠিক আছে। সেই লোকটির চুল সাদা, যা শেষে কালো হয়ে যায়, চোখের নিচে কালো দাগ আছে, এবং সে একজন ফ্রাইটের গিভার। মনে হচ্ছে বেশ মজা আসতে চলেছে। তো এই লোকটা ফিউডোর পেছনে লেগে আছে, এর জন্য আমি তাকে ডেকেছি। একটি মার্চেন্টের ওপর একটি ট্র্যাশ বিস্ট হামলা করেছে যখন সে পলিওটিড জোন থেকে বেরিয়ে আসছিল। মার্চেন্ট চায় আমরা সেই ট্র্যাশ বিস্টকে মারি এবং তার জিনিস তাকে ফিরিয়ে দিই। আর বয়সেও এটা একটা খুব অস্বাভাবিক ঘটনা, কারণ এত কম সময়ে আমাদের সাথে দ্বিতীয় একজন ফ্রাইটের দেখা হবে। এই জন্যই আমার মনে হলো তোমার আগ্রহ হবে। রুডো একটু দ্বিধায় পড়ে যায়। যদিও ক্রিস তাকে বলে যে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যদি সে যেতে চায় তবে যেতে পারে, আর যদি না চায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু রুডো চাপ অনুভব করে, কারণ সে ভাবে যে সে দলের জন্য বোঝা হয়ে যাবে, যেহেতু তার শক্তি আছে কিন্তু সেটা ব্যবহার করতে জানে না। কিন্তু তার স্পিরাইট সম্পর্কেও তথ্য দরকার, তাই সে যেতে রাজি হয়। সেভিও বলে যে আজকে অ্যাঞ্জিনের তাদের সঙ্গে আসার কথা ছিল, কিন্তু সে বলেছে যে জঙ্কা সবার দেখাশোনা করতে পারবে।
সে মনে করে যে রুডো এই কাজটা করতে পারবে। এই কথা শুনে জঙ্কা বেশ প্রভাবিত হয়। সে তাদের সবাইকে পথ দেখাতে শুরু করে। ক্রিস জানায় যে আত্মরক্ষার জন্য তার কাছে একটা ছুরি আছে, কিন্তু সে বেশিরভাগই হাত দিয়ে যুদ্ধ করে। ফলো আরও জানায় যে এর বাইরেও তার কাছে একটা তাবিজ আছে এবং মিশনে যাওয়ার আগে সে সবসময় সেটার কাছে প্রার্থনা করে। ক্রিস বলে, এগুলো ওকে কেন বলছিস? ও কি পাগল? তারা সেখানে থামে এবং আমরা দেখি যে পিছন থেকে একটা ভৌতিক চেহারার মেয়ে আসে। আসলে এই সেই বণিক যাকে সাহায্য করার জন্য তারা এসেছে। মেয়েটি বলে যে সে তাদের সেই পশুর আস্তানায় নিয়ে যাবে। তারা এগিয়ে যায় এবং অবশেষে সেই জায়গায় পৌঁছায়। মেয়েটি বলে যে সেই বিস্টটা একটা বিল্ডিংয়ের মধ্যে আছে। তারা ভিতরে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু যেই তারা কাছে পৌঁছায় তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ বিস্ট নয়, বরং এটা পুতুল জাতীয় কোনো জিনিস। সেই মুহূর্তে মেয়েটি পিছন থেকে লাফ দিয়ে চলে যায়। জমিটা হঠাৎ করে কর্দমাক্ত হয়ে যায় এবং তারা 2-3 ফোর নিচে পড়ে যায়। তারা বুঝতে পারে না কি হচ্ছে। মেয়েটি জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? তারা জানতে চায় কি হচ্ছে এখানে, এটা কেমন জায়গা, আর স্ফিরাইট কোথায়? মেয়েটি উত্তর দেয়, ওই তো তোমাদের সামনে। আসলে তারা রুডোকে স্ফিরাইট বলে ডাকছে। তারা সবাই ফাঁদে পড়েছে। আমরা দেখি যে মেয়েটি কাদার মতো গলে যায়। সামনে থেকে বেগুনি লণ্ঠন হাতে দুজন লোক আসে এবং তারা দুজনই রেডার। তারা মূলত রুডোকে ধরার জন্য এসেছে এবং এই ফাঁদ পেতেছে। প্রথমে তারা সাধারণ চোর ছিল, কিন্তু পরে তাদের পদ্ধতি বদলে গেছে। তারা অদ্ভুত কিছু এক্সপেরিমেন্টও করে, তাই তাদের কোনো সীমা নেই। আর এই রেডারদের সবারই বিশেষ শক্তি আছে। দলটা ভাগ হয়ে যায়। কিছু সদস্য অন্য গিভারদের, যাদের বিশেষ ক্ষমতা আছে, সামলানোর চেষ্টা করে, পালানোর পথ খোঁজে এবং রুডোকে বাঁচানোর দায়িত্ব নেয়। আর জঙ্কা বাকিদের সামলানোর চেষ্টা করে। তারা দৌড়াতে শুরু করে। রুডো খারাপ অনুভব করে, কারণ সে আবার দলের জন্য বোঝা হয়ে গেছে, কিছুই করতে পারছে না। জঙ্কা বলে, আসলে আমি জানতাম যে তোমরা রুডোকে বের করার জন্য কোনো না কোনো কৌশল অবলম্বন করবে, কিন্তু এত দ্রুত করবে তা ভাবিনি। এর বদলে তোমরা বেশ ভালো টাকা পাবে, তাই না? তোমাদের রাস্তার জীবন দারুণ হয়ে যাবে। সেই লোকগুলো বলে, আমরা তাকে বিক্রি করতে চাই না। আমরা জানতে চাই স্ফিরাইটে জীবন কেমন, আর একজন জীবিত স্ফিরাইটের কাছ থেকে এটা জানা বেশ রোমাঞ্চকর হবে। আমরা জানতে চাই সে কিভাবে বর্ডার পার করে এখানে চলে তাও আবার না মরে। জঙ্কা বলে, দেখো, তোমরা যদি রুডোকে বাইরে বের করতে চাইতে, তার মানে এখানে কোনো ট্র্যাশ বিস্ট নেই, তাই তো? মেয়েটি বলে, হ্যাঁ, ট্র্যাশ বিস্ট নেই, কিন্তু এখানে অনেক মাড মেরিওনেট, কাদার পুতুল আছে। এরপর আমরা দেখি যে কাদা দিয়ে তৈরি মানুষ আছে এবং এটা বেশ অদ্ভুত একটা দৃশ্য। মেয়েটি কাদা নিয়ন্ত্রণ করতে পারে। জঙ্কা তার বাদ্যযন্ত্র নিয়ে লড়াই করার জন্য তৈরি হয়। আমরা দেখি যে সে সব কাদার পুতুলকে মেরে ফেলে, কিন্তু মেয়েটি তাকে মনে করিয়ে দেয় যে এই পুতুলগুলোর মধ্যে একজন আসল মানুষও লুকিয়ে আছে। তখন সেই লোকটি পুতুলের আড়াল থেকে জঙ্কার ওপর আক্রমণ করতে শুরু করে। মেয়েটি আর সেই লোকটি মিলে জঙ্কাকে বেশ ঝামেলায় ফেলে দেয়। তারা জঙ্কাকে বারবার মেরে ফেলে। মেয়েটি বলে, আমি তোমাকে একটা কথা বলি, আমি এই জায়গায় কিছু জায়গা আগে থেকেই কাদা দিয়ে ঢেকে রেখেছি। যদি তুমি বেশি নড়াচড়া করো তাহলে এর মধ্যে ডুবে যাবে। একবার তুমি হেরে গেলে আমরা জিতে যাব। এরপর আমরা স্ফিরাইটকে নিয়ে যাব। কিন্তু এর মাঝেই জঙ্কা তাদের থামিয়ে দেয়। সে বলে, কিসব বাজে কথা বলছো? টিক টিক চিক চিক। তোমাদের কিছু না বলেও আমি এতটুকু বুঝেছি যে প্রথমে আমার মনে হয়েছিল তুমি এই বেলচা দিয়ে পুরো কাদা নিয়ন্ত্রণ করো আর অন্যজন ড্যামেজ নিয়ন্ত্রণ করে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি শুধু ঘুষি মারো এবং তোমার পায়ে স্নোশুয়ের মতো কিছু পরে ঘোরাঘুরি করছো। আর আমি দেখেছিলাম যখন মেয়েটি কাদার পুতুল বানাচ্ছিল, তখন তুমি মাটিতে বসে কিছু একটা করছিলে। আমি জানি যে স্নোশু দিয়ে আমরা এই ধরনের মাটিতে হাঁটতে পারি। তোমাদের জুটিটা বেশ চমৎকার, তাই না? মেয়েটি বলে, এতে কিছু বদলাবে না। সে বলে, আমি যদি তোমার এই লম্বা গল্পটা ছোট করে বলি, তাহলে আমি এটা করতে পারি। জঙ্কা তার লাঠিটা মাটিতে মারে। তখন সে এক ধরনের সাউন্ড ওয়েভের মতো কম্পন অনুভব করে এবং বুঝতে পারে যে অন্য লোকটি কোথায় লুকিয়ে আছে। সে দ্রুতগতিতে তাদের দুজনের ওপর আক্রমণ করে এবং এই এক আঘাতেই তারা দুজনেই নিচে পড়ে যায়।